সব শ্রেণী পেশার মানুষ, সাধারণ মানুষের উপস্থিতি ছিল। কৃতিত্ব শুধু আপনারা নিতে চাইছেন, আর সেটি নিয়ে দখল করে বসে আছেন রাষ্ট্রীয় ক্ষমতা, সেখানে বসে আছেন। আবার তার সেই স্ট্যাটাস আবার শেয়ার করে নাকি সার্জিস আলমদের মতন সমন্বয়করা। শুনতে পেলাম তিনিও ডিলিট করে ফেলেছেন। সব কিছুর কাছে সীমা থাকা দরকার। সুযোগ বুঝে ক্ষমতা দখল করেছেন, এখন যা ইচ্ছে তাই করবেন। কত ভয়ঙ্কর একটা বিষয় আপনি করেছেন তাকে নিজে বুঝতে পারছেন বিধায় তো স্ট্যাটাসটি ডিলিট করেছেন। এই মাস্টার মাইন্ডের একজন মাস্টার আছে, তার নাম হলো তারেক রহমান। আপনি মাহফুজ কিসের সংস্কারক? আপনি রেজওয়ানা কিসের সংস্কারক? আপনি কিসের সংস্কার করবেন? আপনার বয়সও কভার করে না। একজন দেশের স্বার্থের কথা, দেশের ভবিষ্যতের কথা ভেবে আমাদের এই ধরনের র্যাডিক্যাল আচরণ করা একদম উচিত না। আমাদের সরকার তার জায়গা থেকে ভারতকে যেভাবে জবাব দিচ্ছে, দ্যাটস এনাফ, মোর দেন এনাফ। প্রত্যেকটা ক্ষেত্রে কঠোরভাবে প্রতিবাদ করছে। একটা রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়ে ওঠার জন্য যা যা দরকার, সীমান্ত হত্যা হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। তারা উপদেষ্টার সহকারী পেশ সচিব ছিলেন মাহফুজ আলম, তারপর তাকে উপদেষ্টা বানানো হয়েছে। তার ফেসবুক একটা পোস্ট রীতিমতো ভাইরাল হয়েছে এবং আমেরিকার পেজ ব্রিফিং এটা আলোচনা হয়েছে এবং তার এই ফেসবুক পোস্টের কারণে অনেকে তার পদত্যাগ দাবি করছেন। তিনি কি এমন ফেসবুক পোস্ট করেছেন, কি বলেছেন এবং তার পদত্যাগ করা আসলে উচিত কিনা, এই বিষয় নিয়ে আমরা দুটি আলোচনা শুনবো, এরপর বিশ্লেষণ করব যে মাহফুজ আলম আসলে কে। আসসালামু আলাইকুম দর্শক। মাহফুজ আলমরা আসলে কি চান, কি তাদের উদ্দেশ্য, এমন প্রশ্ন এখন অসংখ্য মানুষের, যদিও তা দিনে দিনে স্পষ্ট হয়ে উঠছে। ভয়ঙ্কর একটা অস্থিরতা এই বাংলাদেশের সৃষ্টির পায়তারা চলছে। বলছি সরকারের অন্যতম প্রভাবশালী, মহাপ্রতাপশালী উপদেষ্টা মাহফুজ আলম, তার কথা। তিনি গৃহযুদ্ধের কথা বলেন, গৃহযুদ্ধের ডাক দেন, কথায় কথায় রক্তপাতের কথা বলেন, কথায় কথায় উস্কানির কথা বলেন, উস্কানি দেন। সরকারের উপদেষ্টা হয়েও তিনি সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের সদস্য হন এবং কমিশনের সদস্য হয়েও আবার তার নিজের মতামত ব্যক্ত করে ফেলেন মানুষের প্রস্তাবনার বাইরে। সংবিধান ছুঁড়ে ফেলতে চান কথায় কথায়। কি এমন বিপ্লবী চেতনা তার? কোন বিপ্লবের বাংলাদেশ তিনি গড়তে চান? এখন আবার উস্কানি দিচ্ছেন ভারতের বিভিন্ন অংশ দখল করে একটা বৃহৎ বাংলাদেশ পরিকল্পনার, বৃহৎ বাংলাদেশ গড়ার। কি প্রয়োজন এগুলোর? কেন এগুলো করা হচ্ছে? এবং ভারতের এই যে বিভিন্ন অংশ দখল করে যে কোনো বাংলাদেশ, নতুন কোনো বাংলাদেশ গড়া সম্ভব নয় এই একবিংশ শতাব্দীতে, তিনি খুব ভালো করে জানেন, কিন্তু উস্কানি দিচ্ছেন। যেমন ভারত উস্কানি দিয়ে চলেছে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য, তিনিও উস্কানি দিচ্ছেন ভারতের বিরুদ্ধে। কিন্তু এই উস্কানিটা কোত্থেকে আসছে? আমরা যেমন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কথা বলি, বাংলাদেশকে একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে কাঠগড়ায় দাঁড় করায়, তাহলে কি আমরা এখানে নিয়ে আসতে পারি না আইএসআইয়ের কথা, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কথা? এগুলো স্পষ্ট করা প্রয়োজন। কাদের ইন্ধনে, কাদের মদদে এইসব পরিকল্পনার কথা মানুষের সামনে নিয়ে আসা হচ্ছে? স্পষ্ট করে বলতে চাই, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা যেমন প্রতিবাদ জানিয়ে আসছে বিভিন্ন পর্যায়ে, বিভিন্নভাবে, আমরা যদি কোনোভাবেই গ্রহণ করতে পারি না, ঠিক একইভাবে আইএসআইয়ের পরিকল্পনা কিংবা পাকিস্তানের কোনো মদদ আমরা মেনে নিতে পারি না। ভারতের আধিপত্যবাদের বিষয়টি যেমন আমরা বিশ্বাস করি বলতে আমরা তারা এটি করতে চায়, আমরা সেটা মনে করি, ঠিক একইভাবে আমরা মনে করি পাকিস্তানের খেলাও এখনো পর্যন্ত শেষ হয়ে যায়নি। তিনি যে নতুন একটি বৃহৎ বাংলাদেশ গড়ার পরিকল্পনা কথা প্রকাশ্যে নিয়ে আসলেন তার ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে, সেখানে যে মানচিত্রটি দেওয়া হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেখানে কি বলা হচ্ছে আমি একটু বলি আলোচনার স্বার্থে আবারও, যদিও অনেকে এরই মধ্যে বলেছেন যে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই অঞ্চলের সভ্যতা ও সংস্কৃতির যে গড়ন তা আদতে উত্তর ভারতের চাইতে আলাদা। মুসলিম হিন্দু নির্বিশেষে যে সভ্যতা ও সংস্কৃতির পূর্ণ বিকাশ ও হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুঁতে পারবো না। অর্থাৎ এই যে কথাগুলোর মধ্যে
তিনি যা বলতে চেয়েছেন এবং যে ম্যাপটি উপস্থাপন করেছেন, যদি এই ম্যাপটি তার নিজের নয়, এটি 1947 দেশভাগের সময় বা তার আগে যোগেন মণ্ডল, আবুল হাসিম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সোহরাওয়ার্দী সহ অনেকেই এই ধরনের বাংলাদেশ বা নতুন একটি ভূখণ্ডের তারা স্বপ্ন দেখেছিলেন, যদিও তা বাস্তবায়িত হয়নি। আজকে 1947 থেকে প্রায় 75-80 বছর পরে এসে এখন আবার সেটি উস্কে দেওয়ার চেষ্টা করছেন। মাহফুজ আলম তিনি নিজেও জানেন এটি সম্ভব নয়, কিন্তু উস্কানি দেওয়া হচ্ছে। ওই যে বললাম, কাদের ইঙ্গিতে, কাদের মদদে এই উস্কানি দেওয়া হচ্ছে? কারা আসলে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়? সবাই, ভারত, পাকিস্তান, সবাই, এবং তারই অংশ। যদি মাহফুজ আলমরা বলে থাকেন যে ভারতের ষড়যন্ত্র অংশ আওয়ামী লীগ, তাহলে পাকিস্তানের ষড়যন্ত্র অংশ কারা? এবং এই যে সরকারি উপদেষ্টা পদে থেকে এই ধরনের বালখিল্য কথাবার্তা বলার যে মানসিকতা যে মানুষের, তিনি আবার মাস্টার মাইন্ড হবার হন কিভাবে? যাকে আবার মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন সারা বিশ্বের সামনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হতেই পারেন মাস্টার মাইন্ড, কিন্তু তার মাস্টার প্ল্যানটা আসলে কি? বাংলাদেশের পক্ষে না বিপক্ষে? যা নানান ধরনের সিমটম আমরা দেখছি, এগুলো স্পষ্ট করে বলতে হবে। তিনি তার স্ট্যাটাসে আরও যেটি বলেছেন যে এই রাষ্ট্রের জন্মদাগ, অর্থাৎ বাংলাদেশের এ রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা ও ভারতের আধিপত্য মুক্ত রাখতে 75 আর 24 ঘটাতে হয়েছে। 2 ঘটনার ব্যবধান 50 বছর, কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি। আমরা ভূগোল ও বন্দোবস্তে আটকা পড়ে আছি। এই যে তিনি বললেন জন্মদাগের কথা, তিনি তো বাংলায় বোঝেন না, তিনি তো মিনিংই বোঝেন না। তিনি আবার বিপ্লবী হন কিভাবে? বাংলাকে নিয়ে চিন্তা ভাবনা করেন কিভাবে? জন্মদাগ কি কখনো সরানো যায়? আর এই জন্মদাগ সরাতে গিয়ে তিনি 75 এবং 24-এর ঘটনা উল্লেখ করেছেন। 75-এর কথা উল্লেখ করেছেন খুব ভয়ঙ্করভাবে। 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, যে বঙ্গবন্ধু হত্যার আত্মস্বীকৃতি খুনি কর্নেল ফারুক, কর্নেল রশিদ, মেজর ডালিম, সেটিকেই প্রকাশ্যে সমর্থন করা হচ্ছে। বোঝা যাচ্ছে যে আমরা কোন ভয়ঙ্কর আরেকটা অবস্থার মধ্যে যেতে চলেছি। ভাইরে, এত সুন্দর সুন্দর শব্দ চয়ন করলেই, যার মানে নিজেও জানেন না, শুধু শব্দ চয়নের মাধ্যমে বাক্যের মালা গাঁথলেই বিপ্লবী হওয়া যায় না। আবার কোন ধরনের বিপ্লবী? তিনি এই স্ট্যাটাস দিয়ে আবার তুলে নিলেন, যিনি নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারেন না, ভালোভাবে চিন্তা ভাবনা করে পরিকল্পনা করে এগোতে পারেন না, তিনি আবার কিসের বিপ্লবী? বিপ্লবী তো কম দেখেনি এই দেশে। এর মধ্য দিয়ে বাংলাদেশকে চরম একটা ঝুঁকির মধ্যে ফেলে রাখা হচ্ছে, ছুড়ে দেওয়া হচ্ছে চরম ঝুঁকির মধ্যে। এবং ভারত যে চক্রান্ত নিয়ে এগোচ্ছে, সেই চক্রান্তে ঘি ঢালা হচ্ছে আগুন জ্বালাতে। ভারত এরকম একটি অখণ্ড মানচিত্র নির্মাণ করেছিল। ভারতের চরম হিন্দুত্ববাদী সংগঠন RSS, তার যে অনুসারী দল বিজেপি, তাদের নেতৃত্বে যে মানচিত্রের মধ্যে ছিল ভুটান, নেপাল, চীনের বিভিন্ন অংশ, বাংলাদেশ সহ আরও বিভিন্ন অংশ অন্যান্য স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের। পারবে কখনো তা করতে? সম্ভব না। এগুলো শুধু উত্তেজনা, উন্মাদনা, উস্কানি তৈরি করা যায়। মাহফুজ আলম ঠিক সেই কাজটি করছেন। তিনি যে মানচিত্রের কথা বলেছেন, তার মধ্যে কি আছে? তার মধ্যে ভারতের মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, কলকাতা যে 7 সিস্টার্স অঞ্চল, 7 সিস্টার্সে মণিপুর, আসাম, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, যে 7টা রাজ্য ভারতের, সেইগুলো দখল করে তিনি মানচিত্র নতুন বাংলাদেশ গড়ার কথা বলছেন। আমাদের দরকার নেই এইসবের, আমরা যেটুকু পেয়েছি তাতেই সন্তুষ্ট। শুধু সেটুকুকে যদি একটা নিশ্চিত ভূখণ্ড হিসেবে আমরা রাখতে পারি, তাতেই আমাদের চলবে। এত বিপ্লবের দরকার নেই। কে দিয়েছে আপনাকে এত বিপ্লবের বাণী শোনানোর? কে দিয়েছে সব বাংলাদেশকে বিস্তার করার, বাংলাদেশের ভূখণ্ড বাড়ানোর এই অধিকার কে দিয়েছে? যা ইচ্ছা তাই করে যাচ্ছেন। আমরা তো গত কয়েকদিন দেখছি বারবার বিপ্লবের অজুহাত দেন, বসে গেছেন উপদেষ্টার চেয়ারে। বিপ্লবকে একা করেছেন আপনারা? এটা কি বিপ্লব নাকি? যেই চেতনার মধ্যে কোনো ধরনের কৃষক শ্রমিকের মুক্তির কথা বলা থাকবে না, শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের কথা বলা থাকবে না, তা নিয়ে কোনো উচ্চাবাচ্য করা হবে না, শুধু কথা বিপ্লব বললেই হবে। এটা স্রেফ একটা গণ অভ্যুত্থান।
একটা স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, যেই আন্দোলনে, যেই গণ অভ্যুত্থানে সব শ্রেণী পেশার মানুষ, সাধারণ মানুষের উপস্থিতি ছিল, কৃতিত্ব শুধু আপনারা নিতে চাইছেন, আর সেটি নিয়ে দখল করে বসে আছেন রাষ্ট্রীয় ক্ষমতা, সেখানে বসে আছেন। আবার তার সেই স্ট্যাটাস আবার শেয়ার করে নাকি সার্জিস আলমদের মতন সমন্বয়করা। শুনতে পেলাম তিনিও ডিলিট করে ফেলেছেন। সব কিছুর কাছে সীমা থাকা দরকার। সুযোগ বুঝে ক্ষমতা দখল করেছেন, এখন যা ইচ্ছে তাই করবেন। কত ভয়ঙ্কর একটা বিষয় আপনি করেছেন তাকে নিজে বুঝতে পারছেন বিধায় তো স্ট্যাটাসটি ডিলিট করেছেন। এবং শুধু এটি নয়, এর আগেও আমি তো বললাম প্রথম দিকে কি সব কথাবার্তা বলছেন একের পর এক। এমন একটা মানুষ সরকারের পার্ট হয়ে বসে আছে, নিশ্চয়ই তিনি ক্ষমা চাইবেন না, ক্ষমা চাওয়া অবশ্যই প্রয়োজন, কিন্তু ক্ষমা চাইলেও কি তার অপরাধ শেষ হবে? তো ভারত লুফে নেবে, কাজে লাগাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার। বিপ্লব করতে হয়, সরকারের বাইরে গিয়ে বিপ্লব করেন। এই মাস্টার মাইন্ডের একজন মাস্টার আছে, তার নাম হলো তারেক রহমান। আপনি মাহফুজ কিসের সংস্কারক? আপনি রেজওয়ানা কিসের সংস্কারক? আপনি কিসের সংস্কার করবেন? আপনার বয়সও কাবার করে না। একজন উপদেষ্টা একজন বলল, কি বলল, এই আমাদের প্রধান উপদেষ্টা যে ডিসেম্বর এবং জানুয়ারির ফার্স্ট উইকে নির্বাচন হয়ে যাবে। আমাদের নির্বাচন কমিশনার কি বলল, যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি। আমাদের প্রধান নির্বাচন কমিশনারের প্রেস সচিব বলল জুলাই মাসের পরে নির্বাচন হবে। এখন উনি যায় জুলাই মাসে নির্বাচন দিতে, তো ওনারা যে কি বলে ওরা নিজেরাই তো জানে না। এই জন্যই বলছি যে না, আপনারা সঠিকভাবে চলেন, বুঝেন না, জানেন না, শুধু শুধু খালি ফাল পাই। ধন্যবাদ আপা। নাজমুল ভাই, আপনি একটু আসেন, স্ক্রিনে আসেন। আপনি একটু স্ক্রিনে আসেন, তাহলে খুব সুবিধা হবে। আমরা যে বারবার বলছি মাস্টার মাইন্ড, এই মাস্টার মাইন্ডের একজন মাস্টার আছে, তার নাম হলো তারেক রহমান। সেই কথাটা নাজমুল ভাই মাঝে সাথে টকশোতে বইলেন, তা নাইলে অসম্পূর্ণ থেকে যায় বিপ্লব। আরেকটা জিনিস হলো যেটা আজকে আপনি নিয়ে আসছেন, দেখেন আমি আপনার কিছু কমেন্টস দেখলাম, আমি কমেন্টস গুলিও পড়ছি দেখলাম, এবং যারা এই কথাগুলি বলছেন তাদেরকে আমি একটু অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের। আপনারা বছর বছর তাবলিগ করেন, আমি কিন্তু চিল্লা দেওয়া লোক, একেবারে তাবলিগ জানি না, বুঝি না, এটা ঠিক না। আর আমি যে কথা বলছি, যার নাম উচ্চারণ করছি, উনি হলেন আমার শিক্ষাগুরু, আরবি শিক্ষাগুরু জনাব মাওলানা কসিমউদ্দিন সাহেব। তার মসজিদে এই প্রথম তাবলিগ জামাত শুরু হয়েছিল পাকিস্তান আমলে। তিনি যখন মৃত্যুবরণ করে, আমরা জানাজা শেষ করে লাশ নিব, দেখা যায় আবার জানাজার গ্রাউন্ড ভর্তি হয়ে গেছে। 3 বার জানাজা পড়ছে মানুষ। কারা আসছে, কারা পড়ছে, কিছুই জানি। এই ধরনের একজন ওলি ছিলেন। আর তারই জামাই এই তাবলিগকে ধারণ করেছিল তার মৃত্যু পর্যন্ত। ওনার নাম হলো হাজী আব্দুস সুবহান। তাবলিগ যারা করেন বা তাবলিগের নেতা যারা, তাদেরকে বলছি শুনেন। হাজী আব্দুস সুবহান সাহেব এই তাবলিগকে টঙ্গীর মাঠে এস্টাবলিশ করে দিয়ে গিয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত। উনি তাবলিগ শুরু হওয়ার 3 মাস আগে তুরাগের পারে চলে যেতেন, সমস্ত মালামাল স্টোরেজ করে শেষ করে 3 মাস পরে উনি ওনার বাড়িতে ফিরে আসতেন। এই ধরনের তাবলিগের উস্তাদদের সাথে চলার অভিজ্ঞতা আমার আছে। আর একটা কথা শুনে রাখেন, যে মামুনুল হক সাহেব সম্বন্ধে বলছেন, মামুনুল হক সাহেবের স্ত্রীকে নিয়ে আমার সোনারগাঁতে একটা ইনসিডেন্ট ঘটছিল, আপনারা সবাই জানেন। হাসিনা সরকার 17টা মামলা করেছিল। আমি মামুনুল হক সাহেবের স্ত্রীর মামলায়ও 6 মাস জেল খাটছি। এবং মামুনুল হক সাহেব, মাওলানা ইব্রাহিম, কারি ইব্রাহিম সাহেব, জুবাইর সাহেব, মাদানী সাহেব, এদের সবার সাথে জেল খাটার অভিজ্ঞতা আছে। এবং তাদের সাথে আমি আলোচনা করার, মাসারা যেটা কোন আপনারা, সেগুলি করার সুযোগ জেলখানায় প্রচুর পেয়েছি। আমি শুধু বলছি এই জন্যই আপনাদেরকে, এখন কোনো ইন্টেরিয়াম গভর্নমেন্ট,
দেখেন আপা, এই জিনিসটা কেন হচ্ছে কলিমুল্লাহ ভাই শুনেন, আজকে যদি রাজনৈতিক সরকার থাকতো তাহলে এই ঘটনা ঘটতো না, কারণ অরাজনৈতিক সরকার বিধায় এই ঘটনা ঘটতে পারছে। মামুনুল হক সাহেব যে হুঙ্কার দিয়েছে বা সাদ সাহেবের গ্রুপ যে হুঙ্কার দিয়েছে, এই যে কাকরাইল মসজিদ দখল করছে, এটা কিন্তু আজকে কালকার ঘটনা না, এই ঘটনাটা অনেকদিন ধরে চলছিল। উনি যদি সত্যিকার অর্থে এই জিনিসটার বিনিময় চাইতেন, তাহলে অবশ্যই উনি মন্ত্রণালয় দুই পক্ষের নেতৃবৃন্দকে ডাককে একটা সলিউশন উনি বের করতে পারতেন, আজকে রক্ত ঝরতো না, সেখানে গন্ডগোল হতো না। আপনাকে একটা জিনিস বলি আমি, আপনারা যে তাবলিগ করেন, হেফাজতের যিনি নাকি মহাসচিব ছিলেন প্রয়াত, আমার খুব কাছের মানুষ, মাওলানা নূর ইসলাম সাহেব, আমার বাড়ির পাশে ওনার মাদ্রাসা, উনি বাবনগরী সাহেবের ভাগিনা। যখন এই সমস্যা হেফাজতের ঘটেছিল, মাওলানা আব্দুল জব্বার সাহেব, উনি নাই প্রয়াত, ওনাকে নিয়ে দিনের পর দিন এবং রাত্রেও দেখা গেছে, আমার ভিডিও ফুটেজে দেখছি যে উনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করে ওনার নেতৃবৃন্দকে জেল থেকে বের করার প্রচেষ্টা চালাচ্ছে। একদিকে আলোচনাও চলবে, আরেকদিকে আন্দোলনও চলবে, এটাই হলো নিয়ম। তো সেহেতু কেন সরকার এই আলোচনার টেবিলে আসলো না, এটাকে সংঘাতের দিকে নিয়ে গেল? ওনাদের অপরিপক্কতা, নাকি ওনারা জিনিসটা বুঝতে পারেননি? যে কোনো একটা লিকেজ এখানে আছে, যার কারণে এই ঘটনা ঘটেছে। সেহেতু আমি মনে করি, আমি একজন তাবলিগের সদস্য হিসাবে সবাইকে আমি অনুরোধ করব, আপনারা শান্ত থাকেন। দেশ একটি আনস্টেবল অবস্থা, ক্রাইসিস আমরা পার করছি, রাষ্ট্র এত খুব ভালো নাই, সেহেতু আমাদের সকলকে ধৈর্য ধরতে হবে। এই 24-এর রক্ত যারা দিয়েছে ছাত্র জনতা, এই রক্ত বৃথা হয়ে গেলে এখানে দেখবেন ভারতের পতাকা উঠছে, ইসলামের কোনো জান্ডা থাকবে। সে কথাটা খেয়াল করে দয়া করে এখনো যুদ্ধদেহী ভাব যেটা প্রকাশ করছেন সেখান থেকে ফিরে আসুন। আর আমাদের একজন উপদেষ্টা মাহফুজ সাহেব, আমি ধন্যবাদ জানাই, উনি মাস্টার মাইন্ড। তবে আমি বলি না, নাজমুল ভাই, প্রথম আলোর মাহফুজ বলতো এই মাহফুজ নাকি হিজবুল তাহরির নেতা। অনেকবার পড়ছি তার পত্রিকায়, ডেইলি স্টারে এবং প্রথম আলো। তো যা হোক, আমি আর আপনার ওই কথায় যাব না। আজকে আপনি একটা নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন। যদি মাস্টার মাইন্ড হয়, সে কখনো মাঠ থেকে পালায় যায় না, যেমন হাসিনা পালায় গেছে। রবি ভাই, মাস্টার মাইন্ড এই কয়েনেসটা প্রফেসর ডক্টর ইউনূসের দেয়া, আমার না, কিন্তু আমি জাস্ট কোট করেছি। আমি ওই জন্যই আবেদন করছি যে মাস্টার মাইন্ডটা বলবেন যে মাস্টার মাইন্ডের মাস্টারের নাম হলো তারেক রহমান, এটা একটু প্লাস করে দিয়ে, এটা বলছি। আপনারা ওইটা বললেন না, এই কথা আমি বলিনি, বা আপনি বলছেন এটাও আমি বলিনি। এখন যে কথাটা আমি আপনারা বলতেছি সেটা হলো, একজন বীর প্রয়োজনে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে করতে প্রাণ দেয়, যেটা আমার ইসলামে সবচেয়ে বড় উদাহরণ। আমার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারই কন্যা, আমাদের মা ফাতেমার সন্তান, কারবালার প্রান্তরে পুরা পরিবার নিয়ে ইচ্ছা করলে তিনি যুদ্ধ করতেন, পরিবারকে ওখান থেকে সরিয়ে দিতে পারতেন। কিন্তু ইসলামের জজবা, নবীর জজবা, শিশু কাসেমের মতো ছেলে বাবাকে বলছে আমি ফেরত যাব না, যুদ্ধ করেছে, লড়াই করেছে, প্রাণ দিয়েছে। আর আপনি সকালে স্ট্যাটাস দিয়ে 2 ঘন্টা পর এটা উঠাই ফেলালেন কেন? আপনি কার শিক্ষা নিছেন? আপনার শিক্ষক কেডা? যে মাস্টার মারার নিজের শিক্ষাটা কার কাছ থেকে নিছেন? আজকে যেই ছবি আপনি এখানে প্রকাশ করছেন, ম্যাপ বঙ্গভঙ্গের, আপনি এই বঙ্গভঙ্গের ইতিহাসই তো জানেন না। এই বঙ্গভঙ্গের প্রধানমন্ত্রী তো ছিল শেরে বাংলা ফজলুল হক। আসামের ভাষাঞ্চলের নেতৃত্ব করত আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এই বঙ্গভঙ্গের বিপক্ষে হোসেন শহীদ সরওয়ার্দী সাহেব, তাহের সরওয়ার্দী সাহেব, আমাদের আতর রহমান খান সাহেব সহ এই বাংলার যত নেতা ছিল কলকাতাতে, সকলে বিরোধিতা করেছিল।
আর ওই কলকাতার আশুতোষ মুখার্জির ছেলে শ্যামাপ্রসাদ মুখার্জি এই বঙ্গভঙ্গ বাতিল করে দিয়েছিল। তার সাথে কে সুর মিলিয়েছিল? সর্বভারতীয় কমিউনিস্ট পার্টির তৎকালীন সভাপতি কমরেড মুজাফফর আহমদ। তার সাথে কে হাত মিলিয়েছিল? হিন্দু মহাসভার নেতা, এই যার কবিতা পড়ি আমরা খুব বাহাবাদী, নদী সাঁতরায় মারা দেখতে গেছিলাম, বিদ্যাসাগর। তারা এই বাংলাকে ভাগ করে দিয়েছিল, ডিভাইড করে দিয়েছিল। আজ পর্যন্ত আমরা সে বাংলাকে ওই রূপে আর ফেরত পাইনি। আমি সে কথাটা বলতে চাই। আমি কলকাতার টিভিতে আজকে যাব, গত কয়েকদিন আগে গেছিলাম। আমি ওদের এক জেনারেল সাথে আমার সাথে কথা হয়েছিল, আমি তখন বলছিলাম যে আপনার মধ্যে স্পৃহা জাগতে হবে। সে বলছে আমরা নাকি আমাদের নাকি বাংলাদেশের জনগণের যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই। আমি ওনাকে বলছিলাম যে 52 ভাষার জন্য, এই ভাষার জন্য পৃথিবীর কেউ রক্ত দিচ্ছে রেকর্ড নাই। এই ভাষার জন্য রক্ত দিচ্ছে বাঙালি, আমরা রক্ত দিচ্ছি। 69-এ গণ অভ্যুত্থান করেছি আমরা, 70-এ নির্বাচন করেছি, বিজয় নিয়ে এসেছি, 71-এ স্বাধীনতা যুদ্ধ করেছি, 30 লক্ষ শহীদ হয়েছে। 24-এ আবার আমরা স্বৈরাচার হটানোর জন্য বিপ্লব করেছি, যেখানে 2,500 থেকে 3,000 আমাদের নেতাকর্মীকে প্রাণ দিতে হয়েছে। আপনাদের একটা মশা মারারও অভিজ্ঞতা নেই। এইভাবে বলে দিয়েছিলাম, একটা মশা মারারও অভিজ্ঞতা কলকাতার লোকদের নাই। কোন যুদ্ধ করছেন ইতিহাস নাই। সেহেতু এরা হলো পরজীবী। মাহফুজ সাহেব ধারণা করতে পারেন না রাজনীতি সম্বন্ধে, ওনার কি ধারণা আমি জানি না। এই যে কলকাতার এই অংশটাই শুভেন্দু টুবেন্দু নাম শুনেন, এই যে কি মমতা, এগুলো হলো পরজীবী মানুষ। ওদেরকে কে শাসন করে জানেন? গুজরাটের মাউরা মোদি, গুজরাটের মাউরা মোদি ওগো প্রধানমন্ত্রী। এই উত্তর প্রদেশের আরেক মাউরা আদিত্যনাথ ওগো নেতা, অমিত শাহ ওদের নেতা, রাজনাথ সিং নেতা, সব হইলো মাউরা আর হইলো বিহারি। ওদের মধ্যে কোনো জাগরণ নাই। ওরা একটা পতাকা পাবে কই থেকে? 30 লক্ষ শহীদের রক্তে পতাকা অর্জন করেছে। পতাকা অর্জন করতে হলে তো রক্ত চড়তে হবে। ওদের মধ্যে তো সে ফিলিংস নেই। কাকে আপনি জাগাচ্ছেন মাহফুজ সাহেব? ওরা যে 1947 সালে এই আমাগো এই কৌরা তেল বুঝেন, কৌরা তেল সরিষার তেল, এই কৌরা তেল নাকের মধ্যে দিয়ে যে হুইছে মমতা শুভেন্দুরা, এখন পর্যন্ত আর জাগে নাই। ওদের মধ্যে দেশপ্রেম নাই, ওদেরকে বুঝে লাভ নাই। আমরা আমাদের বর্ডার সুসংহত করব, আমাদের রাষ্ট্রকে সুসংহত করব, আমাকে দেশকে সুসংহত করব, এবং ওদের যত অপপ্রচার আছে সব অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করব, সংগ্রাম করব। আসেন আমরা সবাই মিলে এই সংগ্রাম অংশগ্রহণ করি। আজকে আমি প্রিয় দর্শক, হাসিনা আবার এখান থেকে বলাটা ঠিক হচ্ছে না, তবু আমার বোন বলছি, আমি কলকাতা নিউজে থাকবো, সিএন কলকাতা নিউজে 8:30টায় থাকবো বাংলাদেশের সময়। আপনারা আসবেন, সেখানে প্যানেলে 6 জন থাকবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জেনারেল এবং তাদের রাজনৈতিক নেতারা। তাদের সাথে আমার বাহেস হবে। অনুরোধ করবো আসেন, দেখবেন, জানবেন, বুঝবেন। পৃথিবী সম্বন্ধে না বুঝে মাস্টারমাইন্ড হবেন না। মাস্টারমাইন্ড আমার খেতাব দিলে আমি কম আমি এটা নিব না। এরকম খেতাব ফিরে দেওয়ার মানুষ আমাদের দেশে এই বাংলায় বহুত জন্মেছে, বহু আছে। খেতাব দিছে, খেতাব নেয় নাই, দেয় এই খেতাব নিব না, ফিরে দিছে, এরকম উদাহরণ আছে। সেহেতু আমরা অনুরোধ করব, আপনারা রাষ্ট্র চালাচ্ছেন, যে কদিনই চালান সেই কদিনই এমন কোন প্রশ্ন উত্থাপন করবে না যে প্রশ্নটা রাজনীতি। আপা, আমি একটা ছোট্ট কথা বলে দিই। কালকে আমাদের হাইকোর্টে একটা যুগান্তকারী রায় হয়েছে। 48টা, আবারও বলি, ওই আমাদের উপদেষ্টাদের উদ্দেশ্যে বলছি, 48টা পয়েন্ট আছে যেগুলি সংশোধন হাসিনা করেছিল। ফারা মাহবুবের কোর্ট ওই 48টার কোনো সমাধান দিতে পারে নাই। উনি কি লিখছেন? উনি বলছে এটা মাত্র এক নির্বাচিত সংসদ এই বিষয়ে সিদ্ধান্ত দিতে পারে, আদালত দিতে পারে না। এবং উনি ওই 58 ধারা ব্যাক করে দিচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, 7 ক, খ, 40, 142 এগুলি কিছু সংশোধনী করছে। কিন্তু উনি এই 48টা আইটেম, জাতির পিতা সহ 48টা আইটেম বলছে যে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, একমাত্র নির্বাচিত পার্লামেন্টে এটার সিদ্ধান্ত নিতে পারে। তাহলে আপনাদেরকে বুঝতে হবে, রাজনৈতিক বিষয়ে কথা বলেন, সংস্কার করেন। যেখানে উচ্চ আদালত বলে পার্লামেন্টকে স্যালুট করে, আর আপনারা সে পার্লামেন্টের কথা শুনলে, নির্বাচনের কথা শুনলে আপনাদের গা জ্বলে।
এই জলাজলি বন্ধ করে নির্বাচন তো আপনাদেরকে দেশটা দিয়েছে, সুন্দরভাবে চালান। আপনাদেরকে তো বলেছে তো হ্যাঁ, আমাদের 26-এ। নির্বাচন দিয়েছে। নির্বাচন শুনেন এবার। আমাদের একজন উপদেষ্টা একজন বলল, কি বলল, এই আমাদের প্রধান উপদেষ্টা যে ডিসেম্বর এবং জানুয়ারির ফার্স্ট উইকে নির্বাচন হয়ে যাবে। আমাদের নির্বাচন কমিশনার কি বলল, যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি। আমাদের প্রধান নির্বাচন কমিশনারের প্রেস সচিব বলল জুলাই মাসের পরে নির্বাচন হবে। 26শে জুন জুলাই একই কথা। আচ্ছা, জুন জুলাই একই, 26 জুন হলে আর তো ওটা ভাই 15 পরে গেলে তো আপনি 100% হইল। এখন উনি যায় জুলাই মাসে নির্বাচন দিতে, তো ওনারা যে কি বলে ওরা নিজেরাই তো জানে না। এই জন্যই বলছি যে না, আপনারা সঠিকভাবে চলেন, বুঝেন না, জানেন না, শুধু শুধু খালি ফাল পাই পারবেন। এই যে এরকম তাবলিগ লয়ে একটা জামালার মধ্যে পড়ছেন, ওই চিটাগাং লয়ে জামালার মধ্যে পড়ছেন, সব জামালার মধ্যে আপনারা পড়তেছেন, আপনারা নিজেরা ইচ্ছাকৃত ভাবে, আর আমাদেরকে এখানে খাটাচ্ছেন। এই কিছু হইলে কি বিএনপিরে ডাকো, জামাতরে ডাকো, মান্নারে ডাকো, সাকিরে ডাকো, কে এত না বলে পারেন? এই যে রেজওয়ানা, সে বলে যে 53 বছর কি করছেন। আরে 53 বছর আপনারা তো শুরুর আগে আমি বলছি, জিয়া রহমানের দেশে একটা দল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছে। জিয়া রহমান 4টা পত্রিকা থেকে 1000 পত্রিকা দিয়েছে, এবং বাঙালি জাতীয়তাবাদ থেকে মানুষকে বাংলাদেশি জাতীয়তাবাদ উপহার দিয়েছে। গোট সংস্কারক আপনি, মাহফুজ কিসের সংস্কারক? আপনি রেজওয়ানা কিসের সংস্কারক? আপনি কিসের সংস্কার করবেন? আপনার বয়সও কাবার করে না, সেই তো কথা বলতে হুশ করে বলবেন। ধন্যবাদ সবাইকে। সরকারের উপদেষ্টা জনাব মাহফুজ আলমের একটা ফেসবুক স্ট্যাটাস গতকাল দিনভর নানান আলোচনার জন্ম দিয়েছে। আমরা তার পক্ষে বিপক্ষে ভাগ হয়ে গেছি। উনি ঠিক করেছেন না ভুল করেছেন, উনি দিয়েই ঠিক করেছেন নাকি উনি আবার মুছলেন, এটাও ঠিক হয়েছে, কেউ কেউ মনে করেন মোছাও ঠিক হয়নি। এসব নানা রকম বিতর্ক চলেছে। এটা একটা স্বাস্থ্যকর বিতর্ক বলে আমি মনে করি। সেটারই আরেকটু কথা, কিছু কন্টিনিউয়েশন দরকার। আমি আমার টেক গতকাল জানিয়েছি এবং আমি ব্যাপারটা ভালো হয়নি বলেই মনে করেছি। আমি সার্বিক প্রেক্ষাপটে আমার ভিডিও নিচেও অনেক মন্তব্য এসছে, নানা রকম অপিনিয়ন আপনারা আমাকে দিয়েছেন এবং আমরা সোশ্যাল মিডিয়াতে যারা নানা ইস্যুতে সরব থাকেন তাদেরও প্রত্যেকের টেক দেখেছি। আসলে মূল সংকটটা জায়গা কোথায় এবং সেটা প্রসঙ্গেই কথা বলবো। মাহফুজ আলমের এই স্ট্যাটাসটার ছুতো ধরে আসলে এই আলোচনা এবার করতে চাই। সেটা হচ্ছে ভারতকে কিভাবে আমরা ডিল করব সামনে, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারত, বা এভাবে যদি বলি ভারত সরকার, কারণ ভারত অ্যাজ এ হোল, ওর জনগণও পুরোপুরি তার সরকারের মতো হয়ে গেছে, তার সরকারের মতো করে সব চায়, সেটা ঠিক না। কিন্তু সরকারগুলো, আমি বিজেপি এটা অনেক এক্সট্রিম আছে এবং বিজেপির একটা নতুন এক্সট্রা বিপদ আছে যেটা কংগ্রেসের দিক থেকে এতটা ছিল না। সো সামনের সময়গুলোতে আমরা কিভাবে এটাকে ডিল করব, এবং তার চেয়ে জরুরি কথা, ভারতের জনগণের মধ্যেও কিন্তু র্যাডিকালাইজেশন তৈরি হচ্ছে, সেখানে আমাদের কিভাবে কি হবে। এই ডিবেটের এই ডিবেট কেউ করবো না আমরা অন্তত যারা সত্যিকার অর্থে আমাদের দেশকে ভালোবাসি তারা এটা নিশ্চিত যে বাংলাদেশের গণতন্ত্র এবং এই দেশ ধ্বংস হওয়ার সাথে সরাসরি ভারতের সরকার জড়িত। 2014 সালে ভোটবিহীন যে নির্বাচন হয়েছিল সে সময় ক্ষমতায় ছিল ভারতের কংগ্রেস সরকার, যে সুদেষ্টা সিং এসেছিল তখন কংগ্রেস সরকার ক্ষমতায়। তার কিছুদিন পর কংগ্রেস ক্ষমতাচ্যুত হয়েছে বিজেপির হাতে, এবং বিজেপি আসার পরও একই টেন্ডেন্সি, এবং একটা নতুন বিপদ যোগ হয়েছে তার সাথে, সেটা হলো তার হিন্দুত্ববাদী রাজনীতি। সুতরাং ভারতের সরকারের জায়গাগুলো থেকে এটা মোটামুটি এক ধরনের মতৈক্য আছে তাদের মধ্যে যে বাংলাদেশকে একটা কলোনি বানিয়ে রাখতে হবে, এতে কোনো সন্দেহ নেই, এটা আমরা মানি। এবং সেটার জন্য যা যা করা তাই তারা করেছে, এবং কলোনি হাতছাড়া হওয়ার দুঃখ তারা পেয়েছে। এটা হলো সবচেয়ে বড় কথা। একটা চাকরের নেতৃত্বে, একজন স্লেভ কৃতদাসীর নেতৃত্বে এটাকে কলোনি বানানো হয়েছিল। তার পতনের সাথে তার কলোনির পতন, এই দুঃখ আমরা ভারতের মধ্যে দেখছি। ফলে তারা তাদের দিক থেকে নানা রকম কাণ্ডকীর্তি করে বাংলাদেশের সাথে ঝামেলা করার চেষ্টা করছে। এটা ছিল সবগুলো সরকারের নিজস্ব চিন্তা। কিন্তু যে বললাম, বিজেপির একটা এক্সট্রা ডাইমেনশন আছে, সেটা হচ্ছে তার হিন্দুত্ববাদী আইডেন্টিটি পলিটিক্স। আমি বহুবার একটা কথা বলেছি, শেখ হাসিনা পতন এবং পলায়নের পর হিন্দু সম্প্রদায়কে নিয়ে যে আলাপ ভারত সামনে এনেছে, এটা ভারত সরকারের ডোমেস্টিক পলিটিক্সের স্বার্থে।
সে এটা করেছে এবং সে চায় যে বাংলাদেশে হিন্দু নিপীড়িত, এবং হিন্দু যদি নিপীড়িত হয় বিজেপি হচ্ছে তার সেভিয়ার, এবং দেশের অভ্যন্তরেও সে পাল্টা ফোবিয়া তৈরি করছে সংখ্যালঘু মুসলিম, খ্রিস্টান এবং দলিতদেরকে নিয়ে। সো এটাই তার রাজনীতি, এবং এটা ভবিষ্যতে আরও বাড়বে বলে আমি প্রেডিক্ট করি। কেন বাড়বে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, আজকে আর করছি না। ফলে এই প্রেক্ষাপটে ভারতের জনগণের মধ্যেও র্যাডিকালাইজেশন হচ্ছে। জনগণও বাংলাদেশকে শত্রু দেশ মনে করা শুরু করেছে। বাংলাদেশের মধ্যে হিন্দু মানুষজন নিপীড়িত হয়, এই পারসেপশন তৈরি হয়েছে। আমরা খেয়াল করব ইসকন এবং চিন্ময় ইস্যুতে যখন প্রচুর কথাবার্তা হচ্ছে, পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী বিজেপি নেতা মারাত্মক জঙ্গি অ্যাটিটিউড করেছেন, কারণ বছর দেড়েকের মধ্যেই তার রাজ্য বিধানসভা নির্বাচন আছে, সেটাকে সে ক্যাশ করতে চাইছে। এবং ওখানকার মানুষের টেন্ডেন্সি দেখেই বোধ করি মমতা ব্যানার্জিকেও সেই রকম টাফ রেটরিক ব্যবহার করতে হয়েছে। আমরা বলছি না মমতা ব্যানার্জি আবার যদি নির্বাচিত হন তিনি একই রকম থাকবেন, কিন্তু তাকেও সেই রেটরিক ব্যবহার করতে হচ্ছে। সো ইটস অ্যান ইন্ডিকেটর যে ভারতের জনগণের মধ্যেও র্যাডিকালাইজেশন হচ্ছে। সুতরাং ভারতের জনগণও আস্তে আস্তে আমাদের বিরুদ্ধে যাওয়া শুরু করছে এবং আমাদের সম্পর্কে ডিসইনফরমেশনের পাল্লায় পড়েছে। আসলে জনগণকে দোষ দেওয়ার কিছু নেই। ভারতের মেইন স্ট্রিম মিডিয়া, হিন্দি ভাষী, ইংরেজি ভাষী মেইন স্ট্রিম মিডিয়া যেভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাগুলোকে পোর্ট্রে করেছে, যেভাবে ডিসইনফরমেশন ছড়িয়ে দিয়েছে, তাতে তাদের এরকম হওয়াটা খুব অস্বাভাবিকও না। কিন্তু যে কথাটা বলতে যাচ্ছিলাম, এই বিদ্যমান প্রেক্ষাপটে এই ঝুঁকি তৈরি হয়েছে যে ভারতের সবগুলো দলকে এই র্যাডিকালাইজড জনগণকে অ্যাড্রেস করতে হবে। ফলে এখন বাংলাদেশের ভেতরে আমরা কি করছি, কিভাবে করছি, সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সো ভারতকে আমাদের ডিল করতে হবে, এবং ভারত আবারও চাইতে পারে যে বাংলাদেশে শেখ হাসিনার মতো বা তার কাছাকাছি একজন কৃতদাসীকে বসিয়ে বাংলাদেশকে আবার কলোনি বানিয়ে ফেলবে, সেটা সে চাইতেই পারে। সুতরাং ভারতকে আমাদের ডিল করতেই হবে আমাদের গণতন্ত্র, সার্বভৌমত্ব অটুট রাখার জন্য। এটা নিয়ে আমাদের কারো দ্বিমতের জায়গা নেই। পথটা কি হবে? সমস্যা হচ্ছে এই জায়গায়, সেটা হলো শেখ হাসিনার মতো একটা স্বৈরাচারী সরকার যখন দেশের অভ্যন্তরে থাকে, সে দেশের মানুষকেও চরমপন্থী বানিয়ে দেয়। শেখ হাসিনা যাওয়ার পর পাল্টা অ্যান্টি শেখ হাসিনা চরমপন্থা শুরু হওয়ার অবস্থা আমাদের দেশের ভেতরে দেখা যাচ্ছে। সুতরাং এটা যেমন ভালো না, অ্যাট দ্য সেম টাইম ভারতে যখন জনগণের মধ্যে, তাদের রাজনৈতিক দলগুলোর মধ্যেও চরমপন্থা দেখা যাচ্ছে, তখন খুব বড় ঝুঁকি আছে যে আমাদের রাজনৈতিক দল, আমাদের সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলেন, আমাদের জনগণের মধ্যে একটা পাল্টা চরমপন্থা তৈরি হবে। তারা যখন বলছে তারা অখণ্ড বাংলা করবে, অখণ্ড ভারত করবে, এটা ইনফ্যাক্ট ঘোষিত নীতি, তাদের RSS এর ঘোষিত নীতি, তখন আমাদের পাল্টা মনে হতে পারে যে আমরা অখণ্ড বাংলার আলাপ করি, আমরা এটাকে নিশ্চিত করতে চাই, এটাকে এস্টাবলিশ করতে চাই। তারা যখন আমাদেরকে উল্টো করে ঝুলিয়ে রেখে সোজা করবে, উই পোকা বলছে, আমরা তখন পাল্টা একই রকম কথা বলবো। ওখানে যখন গরুর মাংস রাখার জন্য হত্যা করা হচ্ছে, তখন আমরা গরুকেও প্রায়োরিটি দিয়ে নানা রকম কর্মসূচি পালন করব। সো এই জিনিসগুলো তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়, এটা নিয়ে ভুলের কিছু নাই। ওরা আমাকে গালি দিচ্ছে, আমিও পাল্টা গালি দেব, এটা হাই প্রবাবিলিটি। কিন্তু আমার ধারণা যেটা, সেটা হচ্ছে বাংলাদেশে এই ধরনের মানসিকতা তৈরি হোক, এটা ভারতের খুবই কাম্য বা প্রার্থিত। তারা এই রকমভাবে প্রচণ্ড আক্রমণাত্মক কথা বলে যেন আমরা আক্রমণাত্মক ভাষায় সেটার প্রত্যুত্তর দিই, এতে তার স্বার্থ আছে। বাংলাদেশের মতো একটা দেশ ভারতের পেটের মধ্যে থেকে অত্যন্ত কড়া ভারত বিরোধী কথা বলছে, এটা আবারও বলছি বিজেপির রাজনীতির জন্য খুবই জরুরি। বিজেপি একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল, আমি মনে করি। কেউ ওদেরকে ফ্যাসিস্ট ভাবে বলে ফেলেন না হয়তো, RSS ঘোষিতভাবে ফ্যাসিস্ট এবং বিজেপি একই রকম। এবং বাজপেয়ীর বিজেপির কথা আমরা বলছি না, সে সময় বিজেপি মোটা দাগে একটা সেন্টার রাইট ধরনের রাজনৈতিক দল, এবং তার সরকারটা, অন্তত দল যেমনই থাকুক, সরকারটা মোটা দাগে সেই ধরনের সরকার হিসেবে কাজ করেছিল। এরপর ধাপে ধাপে বিজেপির র্যাডিকালাইজেশন হয়েছে। এরপর যিনি আদবানি আসলেন বাজপেয়ীর পর, সেটা বাজপেয়ীর চাইতে তিনি অনেক বেশি র্যাডিকাল ছিলেন। মোদি আসলেন, এখন মোদিও নাকি যথেষ্ট হিন্দুত্ববাদী না, এই আলাপ শুরু হয়েছে। দেখা যাক সামনে কে আসেন, কি করেন, হোয়াট এভার। তো যে কথাটা বলছিলাম, যে তারা চায় তাদের এই ফ্যাসিস্ট রাজনীতির জন্য একটা থ্রেট লাগে, মানে ফ্যাসিজমের থ্রেট প্রয়োজন হয়। তার অভ্যন্তরে সে থ্রেট দেখায়, সেটা হচ্ছে যে মুসলিম খ্রিশ্চানরা তার দেশ দখল করে ফেলবে, বিশেষ করে মুসলিমদের জন্মহার অনেক বেশি, ওরা এই করে ফেলবে, সেই করে ফেলবে। একই সাথে বাইরে থ্রেট, পাকিস্তান থ্রেট আছে, চায়না থ্রেট আছে, বাংলাদেশও তার থ্রেট। তা সে চারদিকে শত্রু দ্বারা পরিবেষ্টিত। সে আলটিমেটলি শত্রু দ্বারা পরিবেষ্টিত হলে তার স্ট্র্যাটেজিক ঝুঁকি আছে, কিন্তু সেটা দেখাতে চায় আমি শত্রু দ্বারা পরিবেষ্টিত, এবং দেয়ারস আ স্ট্রং ম্যান, আ সেভিয়ার,
সেটা হচ্ছে জনাব নরেন্দ্র মোদী, সে সেভিয়ার যা 56 ইঞ্চি বুকের ছাতি নিজে বলতেন। এই হচ্ছে তার ন্যারেটিভ। প্রত্যেকটা ফ্যাসিস্ট রেজিমের এইভাবেই ন্যারেটিভ থাকে এবং তারা একটা সুদূর অতীত দেখায়। তাদের অতীতের একটা চমৎকার গ্লোরি ছিল, অখণ্ড ভারত ছিল, এই পুরো ভূমি তাদের ছিল বলে তারা দাবি করছে। এটা ঐতিহাসিকভাবে সত্য নয়, এই আলোচনা এখন ঢুকছি না, কিন্তু তারা দেখানোর চেষ্টা করছে আমাদের অসাধারণ একটা অতীত আছে। আমরা খেয়াল করব বিজেপি আসার পর বহু ক্ষেত্রে তাদের যে রিলিজিয়াস স্ক্রিপচার সেগুলোর ফলো করে নানান রকম কাজ এবং কথাবার্তা বলা শুরু করা হয়েছে। সো একদম ক্লিয়ার একটা ফ্যাসিস্ট রেজিমের যা যা প্রয়োজন সব ওখানে তৈরি আছে। এখন বাংলাদেশও তার প্রতি শত্রু ভাবাপন্ন হয়ে গেছে। বাংলাদেশ আমার ভূমি দখল করে নিতে চায়। এই ন্যারেটিভ তাদের জন্য খুব কাজে লাগবে। গতকালের ভিডিওতে বলেছিলাম যেটা ভারত ব্যবহার করবে এবং আপনারা খোঁজ করলেই দেখবেন ভারত অলরেডি ব্যবহার করতে শুরু করেছে। কেউ আমাকে বলছেন আমি এটা বলে আরও তাদেরকে এটা ধরিয়ে দিচ্ছি, না, এটা আমার ধরনের কিছু নাই। এগুলো এর আগে ওখানে চলে গেছে। বাংলাদেশের প্রতিটা খুঁটিনাটি ঘটনা ধরার জন্য বসে আছে সবাই। এখন ওই আলাপটা আসলে আমরা করব যে আমরা এক্সট্রিম আচরণ করবো কিনা। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। ভারত বাংলাদেশে নাক গলানো এবং বাংলাদেশের সব কিছু ডিসাইড করার ক্ষমতা থেকে ভারতকে সরাতেই হবে, এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত নাই। কিন্তু ভারতের পাল্টা প্রত্যেকটা রেটরিক ভারতের মতো করে আমরা দেব কিনা আমার মনে হয় আলোচনা হওয়া উচিত সেটা। আর যদি দেইও, ভারতের অখণ্ড ভারতের জায়গায় আমাদের আগের যে অবিভক্ত বাংলা ছিল সেটা করব। আর সেটা যদি করিও সেটা সরকার থেকে করব কিনা। গতকাল আপনারা অনেকে এটা ভুল বুঝেছেন যে জনাব মাহফুজের এই বক্তব্যটার সবচেয়ে বড় প্রশ্নটা কোন জায়গায়। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এটা একজন উপদেষ্টা করছেন, সরকার থেকে সরকারে বসে একজন করছেন। আমি শুধু এটা না, জনাব মাহফুজের এর আগেও কিছু বক্তব্যকে সরকারে বসে দেওয়া যায় কিনা সে প্রশ্ন করেছি। জনাব মাহফুজ একজন ব্যক্তি, যেমন আমাদের অন্য ছাত্র সমন্বয়করা আছে, তারা বলেছেন ছাত্র সমন্বয়করা 7 সিস্টার্স থাকবে না স্লোগান দিয়েছেন। আমি মৃদু সমালোচনা করছি, কঠোর কিছু বলিনি। কিন্তু সরকারের বসে থেকে যদি কোনো একজন উপদেষ্টা বলেন 7 সিস্টার্স আমরা খেয়ে ফেলবো, 7 সিস্টার্স থাকবে না রে, তীব্র ভাষায় আমরা সেটার প্রতিবাদ করব। এমনকি আমি একটা জিনিস মনে করি, আপনাদের কাছে মনে হতে পারে যে আমি অতি সুশীল, কেউ কেউ বলেন, বা দালাল টালালও বলতে পারেন, সেটা হচ্ছে কোনো দেশের ভৌগোলিক ইন্টিগ্রিটি নিয়ে, ভূগোল পাল্টে দেয়া নিয়ে আলাপ মানে ইনফর্মালি যাই হোক, মানে কোনো প্রকাশ্য জায়গায় করা অনুচিত। আমরা যা আছে, যাই আছে, যদ্দূর আছে সেটা নিয়েই থাকি। এই বাংলাদেশে যে সাইজ আছে সেটাইকেই গড়ে তুলি। হচ্ছে অনেক ছোট ছোট দেশ অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল হয়েছেন। এইসব আলাপ এখন আনার কোনো প্রয়োজন নেই, অহেতুক এবং বিপদ বাড়াচ্ছে। শেখ হাসিনা পতনের পর যে আলাপটা হয়েছিল, বহুবার বলেছে, আগে থেকেই হয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ভারতের সোকল্ড ইন্টেলেকচুয়ালসরা যেটা করতেন সেটা হচ্ছে শেখ হাসিনা ডিসপাইট অল হার ক্রিটিসিজমস, তিনি খারাপ নির্বাচন করেন, তিনি কারাপ্ট, তিনি গুড গভর্নেন্স দেন না, কিন্তু তিনি যদি না থাকেন বাংলাদেশ ইসলামী জঙ্গিবাদীদের দখলে চলে যাবে, এক্সট্রিমিস্টদের দখলে চলে যাবে। ঠিক এই ন্যারেটিভটা তারা তৈরি করতে চেয়েছিল এবং সেইটার পক্ষে দেখবেন আমাদের অনেক ঘটনা ঘটছে। এগুলো ভারতের আচরণের প্রতিক্রিয়ায় ঘটছে, আই অ্যাগ্রি, কিন্তু এগুলো ইম্প্যাক্ট হচ্ছে এই যে বাংলাদেশে লিবারেল ফোর্স থাকছে না, সে অ্যাটাকড হচ্ছে এবং সে সেন্ট্রিস্ট ফোর্স অ্যাটাক হচ্ছে এবং এক্সট্রিমিস্টরাই বাংলাদেশে মাথা চাড়া দিচ্ছে। ফলে একজন উপদেষ্টা যখন এই কথা বলেন তখন তার সাথে যোগ হয় যে ভারতের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। যারা মাহফুজ আলম স্ট্যাটাসটা ডিলিট করেছেন, এটা বোধগম্য যে সরকার এটায় তীব্রভাবে বিব্রত হয়েছে, হবারই কথা, এবং উনি এটা ডিলিট করে প্রকারান্তরে উনি স্বীকার করলেন যে উনি এটা ঠিক করেননি। আর যদি উনি মনে করতেন এটা অনেক অনেক সঠিক কাজ হয়েছে তাহলে উনি এটা রাখতেন এবং সেটার জন্য যদি ওনার উপদেষ্টা পদ যেত তাহলে উনি সেটার হয়তো রিস্ক নিতেন। যারা মাহফুজ আলম বা আরও কারো এই ধরনের চিন্তা থাকতে পারে, এই ধরনের আলাপ তারা করতেও পারেন, কিন্তু সেটা রাষ্ট্রীয় মানে সরকারের পজিশনে বসে করা, এটাই হলো মূল আলাপের জায়গা। আমার টেক হচ্ছে আমরা ভারতের সাথে আমাদের এই যাবতীয় সংকটগুলো নিয়ে কথা বলবো, কিন্তু আমরা ভারতের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন করব না। দীর্ঘকাল বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য নির্বাচন ম্যানিপুলেট করার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে হাজির হয়েছিল, আমি নিশ্চিতভাবে বলতে পারি এটা নিয়ে ভারতে আলোচনা হয়েছে। সেটা হচ্ছে বিএনপি যদি ক্ষমতায় আসে ভারতের ইন্টিগ্রিটি হুমকির মুখে পড়বে। তাদের যুক্তি ছিল 10 ট্রাক অস্ত্র ধরা পড়েছিল বিএনপির সময়, যেগুলো 7 সিস্টার্সে যাওয়ার
পথে সেগুলো আটক হয়ে যায়। এটার বাস্তবতা ভেতরে কি আছে সে আলোচনায় ঢুকছি না, কিন্তু এটাকে তারা ব্যবহার করেছে এইভাবে। ফলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা অ্যাট এনি কস্ট। আমার ইন্টিগ্রিটিকে ঠিকঠাক রাখতে হবে। সুতরাং আমরা যারা বাংলাদেশে বসে ভারতকে ভেঙে ফেলে বাংলাদেশের সীমানা বড় করার কথা বলি, সেই স্বপ্ন বা খোয়াব দেখি, তারা প্রকারান্তরে আবারও ভারতের হাতে ন্যারেটিভ তৈরি করার অস্ত্র তুলে দিচ্ছি। কেউ কেউ বলছেন যে পাল্টাই হুমকি দিলে ভারত ভয় পেয়ে যাবে, ভারত তার রেটরিক থামাবে। আপনারা তো করছেন, অনেকে করুন এবং দেখুন ভারতের রেটরিক থামে কিনা। থামবে না। ভারতের যে রাজনীতি, সেই রাজনীতি এটার পাল্টা রেটরিক আরও অনেক বেশি হবে, এবং বিজেপির সাথে এসব নোংরা রেটরিকে আমরা পেরে উঠবো না। রেদার আমরা এসব বলে বলে ভারতের জনগণকে খেপিয়ে তুলবো, যেটা সবচেয়ে ঝুঁকির জায়গা, যেটা আমি বিশ্বাস করি। আমাদের এই ঝুঁকিটা এখন সবচেয়ে বেশি, ভারতের জনগণের র্যাডিকালাইজেশন হয়ে যাওয়া। এবং যদি জনগণের র্যাডিকালাইজেশন হয়ে যায়, সব রাজনৈতিক দলকে তার ভোটের রাজনীতির জন্য কম বেশি তার সাথে কমপ্লাই করতে হবে। এক বিরাট ঝুঁকি। সুতরাং ভারতের রাজনৈতিক দলকে, ভারতের সরকারকে এটা দেখাতে আমরা যেন না দেই যে দেখো তোমার দেশ কিন্তু দখল করে নিতে চেয়েছে বাংলাদেশ। আমরা পাল্টা বলতেই পারি তখন ভারতের কথা বলে, কিন্তু ও ভারতের নাগরিক, একটা বড় শক্তিশালী দেশের নাগরিকের তার জায়গা থেকে কত ইগোর জায়গা আছে। কিন্তু যখনই আমাদের এটা দেখাবে, সে আরো বেশি বাংলাদেশের বিরুদ্ধে যাবে এবং বাংলাদেশের শত্রু হয়ে উঠবে। এই ঝুঁকিটা আছে। কিন্তু আমরা যত বেশি এক্সট্রিম আচরণ করব, শেষ করছে এটা বলে, এক্সট্রিম আচরণের রিয়াকশনে এক্সট্রিম আচরণ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। আমি মানি আমরা মানুষ তো দিনের শেষে, কিন্তু দেশের স্বার্থের কথা, দেশের ভবিষ্যতের কথা ভেবে আমাদের এই ধরনের র্যাডিক্যাল আচরণ করা একদম উচিত না। আমাদের সরকার তার জায়গা থেকে ভারতকে যেভাবে জবাব দিচ্ছে, দ্যাটস এনাফ, মোর দেন এনাফ। প্রত্যেকটা ক্ষেত্রে কঠোরভাবে প্রতিবাদ করছে। একটা রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়ে ওঠার জন্য যা যা দরকার, সীমান্ত হত্যা হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, তারা স্টেটমেন্ট দিচ্ছে চিন্ময়কে নিয়ে, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করছে যে তুমি ভুল তথ্য দিচ্ছ, পূজা নিয়ে যাওয়া বলছে, সেটার পাল্টা করছে, দ্যাটস ফাইন। সরকারে বসে তোমার ভূমি দখল করে আমি আমার সীমানা বাড়াবো, এগুলো বাল খিল্ল, একেবারেই বাল খিল্ল। আর আমরা আবারও বলছি, আমরা জনগণ, আমাদের মূল জায়গা, আমরা ভারতের জনগণের সাথে এই কানেকশনটা করার চেষ্টা করি, যার যা যদ্দূর আছে। আমরা মানে সোশ্যাল মিডিয়াতে বললো সেই কানেকশন তৈরি হওয়ার সম্ভাবনা বাড়বে। সেটা হচ্ছে, আমরা তোমার দেশ নিয়ে আমার মাথা ব্যথা নাই, তোমার দেশ তোমার মতো থাকুক, আমার দেশ নিয়ে তুমি মাথা ব্যথা করো না। আমার দেশটাকে আমরা বুঝে নেব, আমাদের মতো করে গড়ব, এবং দুটো দেশ একটা ওয়ার্কিং রিলেশনশিপের মধ্যে থাকবে, বন্ধুত্ব, স্বামী স্ত্রী, এগুলো ওয়ার্ক, দুই দেশের স্বার্থ যাতে নিশ্চিত হয়, জনগণের স্বার্থ আগেও নিশ্চিত হয়েছিল, শেখ হাসিনা এবং তার ওই নেক্সাসের স্বার্থ আর ভারতের স্বার্থ। এখন ভারতের জনগণ এবং আমাদের জনগণের স্বার্থ যাতে নিশ্চিত হয়, সেরকম একটা সম্পর্ক চাই। এই বার্তাটা পৌঁছে দিতে চাই। আমরা তোমাদের কোনো রকম কোনো নিরাপত্তা বা অন্য কোনো ঝুঁকি তৈরি করতে চাই না, এবং আমরা এটাও দেখাতে চাই তোমাদের নোংরা বিশ্রী হুমকির মুখে, বাজে কথার মুখেও আমরা সহনশীল আচরণ করছি। আমি মনে করি এটাই সঠিক পথ হওয়া দরকার। দর্শক আলোচনা শুনেছেন, তার কথা মতো তিনি বিপ্লব ঘটাতে চান। তিনি ভারতের বিরুদ্ধে একটা যুদ্ধের মতো কথা বলেছেন, যুদ্ধের ডাক দিয়েছেন। এটার কারণে অনেকে হয়তো বা তিনি সাধারণ মানুষ থাকলে হয়তো বা এই মন্তব্য হতো না, যেহেতু তিনি উপদেষ্টা, এই কারণে এই মন্তব্যগুলো হচ্ছে। কিন্তু তিনি যে কথাগুলো বলেছেন, কথাগুলো কিন্তু বাস্তব, আপনারা শুনেছেন। কথাগুলো কিন্তু একটা মানুষ দেশপ্রেমিক হিসাবে কথাগুলো বের হয়ে আসে ভারতের বিরুদ্ধে। কারণ ভারত আমাদেরকে নিয়ে যা করছে, ভারতের নরেন্দ্র মোদী যদি এই সমস্ত কথা বলতে পারে যে 16ই ডিসেম্বর তাদের বিজয় দিবস, তাদের বিজয় হয়েছে, তাহলে মাহফুজ আলম এই কথা বললে একবার খুব বড় ধরনের অন্যায় হয়ে গিয়েছে, সেটা আমরা বলি না। তাহলে তো নরেন্দ্র মোদীর সেই ফেসবুক পোস্ট আমেরিকার প্রেসিডেন্টকে তোলা দরকার। নরেন্দ্র মোদী কেন বাংলাদেশের স্বাধীনতাকে নিজেদের স্বাধীনতা বলে দাবি করছে? তারা বাংলাদেশকে কেন আলাদা একটা রাষ্ট্র হিসেবে তারা স্বীকৃতি দেয় না, বা তারা এটা মনে করে না, এবং তাদের কথাবার্তা কেন বোঝা যায় না? এটা তো অবশ্যই তোলা দরকার, কিন্তু সেটা তোলা হবে না, কারণ এটা নরেন্দ্র মোদীর ব্যাপার, আর এটা মাহফুজ আলম বলেছেন। মাহফুজ আলম যা বলেছেন আমি মনে করি না যে এটা অসাংবিধানিক হয়ে গিয়েছে। যাই হোক দর্শক, আলোচনা আপনারা শুনেছেন, এবং মাহফুজ আলম কি বলেছে সেটাও আপনারা জানেন। এটি আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।